আসসালামু আলাইকুম। রোজ ছাত্রছাত্রী বিন্দু, আশা করি সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের ইলেকট্রনিক্স 1-এর 5 নম্বর চ্যাপ্টার সমতুল্য মডেল ও বর্তনী নিয়ে। সমতুল্য মডেল ও বর্তনী এই অধ্যায়ে আলোচনা করার মূল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বেশ কয়েকটি উপপাদ্য রয়েছে, যেমন নর্টন উপপাদ্য, থেভেনিন উপপাদ্য, সুপারপজিশন উপপাদ্য। এছাড়া বিভিন্ন প্যারামিটার নিয়ে এই অধ্যায়ে আলোচনা হবে। যেহেতু এই আলোচনাটা হচ্ছে বিভিন্ন বর্তনী সংক্রান্ত বিষয়, এই জন্য আমরা প্রথমে জেনে নেব ছোট ছোট কয়েকটি ডেফিনেশন বা টপিকস, যেগুলো এই চ্যাপ্টারের আলোচনার মূল ভূমিকা পালন করবে। প্রথমে বর্তনী। তড়িৎ বর্তনী কি সেটা আমরা অলরেডি জানি, তারপরেও আমরা সংজ্ঞা আকারে এখানে দেখতে পারি যে তড়িৎ বর্তনী কাকে বলা হয়। সাধারণত ভোল্টেজ উৎস, কারেন্ট উৎস, রোধক, ধারক, আবেশক ইত্যাদি সমবায়ে গঠিত একটি পথ, যে পথ দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে পুনরায় আবার সেই সংযুক্ত বিদ্যুতে ফিরে আসে, এই ধরনের একটি পথকে বলা হয় তড়িৎ বর্তনী বা সার্কিট। অর্থাৎ কারেন্ট যে উৎস থেকে উৎপাদন হবে, সেই উৎস আবার ফিরে আসবে, যে পথ দিয়ে সে ফিরে আসবে সেই যে সেই ওয়েটাকে বলা হয় তড়িৎ বর্তনী। দুই ধরনের তড়িৎ বর্তনী দেখা যায়, একটা হচ্ছে রৈখিক তড়িৎ বর্তনী আর একটা হচ্ছে অরৈখিক তড়িৎ বর্তনী। সাধারণত রোধ, ধারক, আবেশক ইত্যাদির সমন্বয়ে যে বর্তনী গঠিত হয় তাকে বলা হয় রৈখিক বর্তনী। পক্ষান্তরে ডায়োড, ট্রানজিস্টর, ফিল্ড, মসফেট, ট্রান্সফরমার ইত্যাদির সমন্বয়ে যে বর্তনী গঠিত হয় তাকে বলা হয় অরৈখিক বর্তনী। পোর্ট। পোর্ট আমরা কাকে বলবো? আমরা সাধারণত কোনো একটি ডিভাইসকে যখন কারেন্টের সাথে সংযুক্ত করি কিংবা কোনো পয়েন্টে সংযোগ করি, ওটাকে আমরা পোর্ট বলি। যেমন কোনো ল্যাপটপে কিংবা মোবাইলে যখন আমরা কোনো পাওয়ার সংযুক্ত করি কিংবা কোনো একটি মাউস বা কিবোর্ড সংযুক্ত করি, যেখানে লাগায় সেটাকে বলা হয় পোর্ট। অর্থাৎ একজোড়া প্রান্ত যার মধ্যে দিয়ে কারেন্ট নেটওয়ার্ক প্রবেশ করে অথবা বের হয়ে আসে, এই ধরনের যে প্রান্তগুলোকে বলা হয় পোর্ট। অর্থাৎ একদিকে কারেন্ট প্রবেশ করবে, অন্য দিক থেকে কারেন্ট বেরিয়ে আসবে, এই ধরনের সংযোগ ব্যবস্থাকে বলা হয় পোর্ট। পোর্ট দুই ধরনের, এক পোর্ট এবং দুই পোর্ট। অর্থাৎ একদিকে সে কারেন্ট যেতে পারে এক পোর্ট দিয়ে, আবার একদিকে কারেন্ট প্রবেশ আসতে পারে, আবার কোনোটা দুটো পোর্ট থাকে। তুল্য বর্তনী। তুল্য বর্তনী হচ্ছে যখন কোনো একটি বর্তনীকে অন্য একটি বর্তনী দ্বারা প্রতিস্থাপন করার পর তার কার্যক্রম পূর্বের আগের যে বর্তনী ছিল তার ন্যায় কাজ করে, ওই ধরনের বর্তনীকে বলা হয় তুল্য বর্তনী। এটা আমরা তুল্য বর্তনীটা চ্যাপ্টারে অনেকবার পাবো, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুল্য বর্তনীটা কি বা ইকুইভ্যালেন্ট সার্কিট বলা হয়, ইংরেজিতে বলা হয় ইকুইভ্যালেন্ট সার্কিট। যে কোনো একটি বর্তনীকে অন্য একটি বর্তনী দ্বারা প্রতিস্থাপন করার পরে দেখা যায় যে ওই বর্তনীটা আগের যে বর্তনী ছিল তার ন্যায় আচরণ করে বা তার মতো কাজ করে, কার্যক্রমটা একই রকম থাকে। এই ধরনের প্রতিস্থাপন করা বর্তনীকে বলা হয় তুল্য বর্তনী বা ইকুইভ্যালেন্ট সার্কিট। ধ্রুব ভোল্টেজ উৎস। যে উৎসের আউটপুট ভোল্টেজ ধ্রুব থাকে এবং অভ্যন্তরীণ রোধ শূন্য হয়, এই ধরনের উৎসকে বলা হয় ধ্রুব ভোল্টেজ উৎস, ধ্রুব কারেন্ট উৎস। যে উৎসের আউটপুট কারেন্ট ধ্রুব থাকে এবং অভ্যন্তরীণ রোধ অসীম হয়, এই ধরনের উৎসকে বা সোর্সকে বলা হয় ধ্রুব কারেন্ট উৎস। অর্থাৎ আউটপুট কারেন্টটা ধ্রুব থাকবে, কিন্তু এর
ইন্টারনাল যে রেজিস্ট্যান্সটা হবে অসীম, যার কোনো শেষ থাকবে না, এই ধরনের সংযোগ ব্যবস্থাকে বলা হয় ধ্রুব কারেন্ট সোর্স। নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক শব্দটা আমরা যে কম্পিউটার ভাষায় যে নেটওয়ার্ক বলি বা মোবাইলে যে নেটওয়ার্ক বলি সেটার মতো না। এটা নেটওয়ার্ক হচ্ছে যে বিভিন্ন ধরনের তড়িৎ উপাদানের, যেমন ভোল্টেজ, কারেন্ট, রোধক, ধারক, আবেশক, সুইচ ইত্যাদি আন্তঃসংযোগকে এখানে বলা হচ্ছে নেটওয়ার্ক। এখানে হচ্ছে কোন কোন জিনিস রিলেভেন্ট, সেটা হচ্ছে ভোল্টেজ, কারেন্ট, রোধক, ধারক, আবেশক, সুইচ ইত্যাদির যে রিলেশনশিপ, যে সংযোগ ব্যবস্থা, এটাকে বলা হয় নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্ক আর হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক। যে নেটওয়ার্কে ভোল্টেজ বা কারেন্ট উৎস থাকে, মানে ওই নেটওয়ার্কটা নিজেই হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের উৎস, সোর্স, তাকে বলা হয় অ্যাক্টিভ নেটওয়ার্ক। আর যে নেটওয়ার্কে নিজস্ব কোনো ভোল্টেজ বা কারেন্ট উৎস থাকে না, তাকে বলা হয় প্যাসিভ নেটওয়ার্ক। তাহলে আমরা এখানে কয়েকটি ছোট্ট টপিক দেখলাম, তড়িৎ বর্তনী, পোর্ট, তুল্য বর্তনী, নেটওয়ার্ক। আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে ভোল্টেজের উৎস এবং কারেন্টের উৎস ওগুলো ধ্রুব থাকে। আমরা চলে যাই আমাদের পরবর্তী আলোচ্য বিষয়, সেটা হচ্ছে নেটওয়ার্ক উপাদ্য সমূহ। নেটওয়ার্ক উপপাদ্য চারটি উপপাদ্য আছে, সুপারপজিশন বা উপরিপাতন উপপাদ্য, থেভেনিন এর উপপাদ্য, নর্টন এর উপপাদ্য, সর্বোচ্চ ক্ষমতা স্থানান্তর উপপাদ্য, পাওয়ার সাপ্লাই ট্রান্সফার যেটা থিওরেম সেটি। সুপারপজিশন বা উপরিপাতন উপপাদ্য দেখি আমরা প্রথমেই। এখানে একটা সার্কিট দেখা যাচ্ছে, কোন রৈখিক নেটওয়ার্কের উপাদানের, যেমন রোধ, এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বা এর দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য নেটওয়ার্কটির মধ্যস্থ প্রতিটি উৎস কর্তৃক সৃষ্ট পৃথক পৃথক ভোল্টেজ বা কারেন্ট পার্থক্য সমূহের বীজগাণিতিক যোগফলের সমান। আর এটাকে যদি আমরা সংজ্ঞা আকারে লিখি, তাহলে কারেন্ট 1 ইজ ইকুয়াল টু কারেন্ট 1 প্রাইম প্লাস কারেন্ট 1 ডাবল 1, এবং কারেন্ট 2 ইজ ইকুয়াল টু I2 ইজ ইকুয়াল টু হচ্ছে I2 1 প্লাস I2 1 1। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল সংজ্ঞা, অর্থাৎ ইন্টারনাল যে কারেন্ট সেটার। সুপারপজিশন উপপাদ্যের অ্যাপ্লিকেশন বা ব্যবহারে কিছুটা সীমাবদ্ধতা আছে। বর্তমানে এই সুপারপজিশন উপপাদ্যটি খুব একটা বেশি ব্যবহৃত হয় না। এর কারণ হলো সুপারপজিশন তত্ত্বটি শক্তি গণনার জন্য কার্যকর হতে পারে না, তবে এর উপপাদ্য রৈখিকতার ভিত্তিতে কাজ করে। এর পাওয়ার সমীকরণ লিনিয়ার না, অর্থাৎ এটা স্মুথলি পাওয়া যায় না, সমীকরণটি লিনিয়ার না। যৌগিক সার্কিট বিশ্লেষণ করার জন্য এটি একটি খুব কঠিন পদ্ধতি। এই সুপারপজিশন উপপাদ্য নির্ণয়ের জন্য কতগুলো স্টেপ বা ধাপ রয়েছে। আমরা সুপারপজিশন উপপাদ্যটির কতগুলো পদক্ষেপ বা ধাপ দেখব। এখানে কয়েকটি সার্কিট বোর্ড আছে, সার্কিট এ, সার্কিট বি, সার্কিট সি। First step, take only one independent source of voltage or current and deactivate the other sources. অর্থাৎ এখানে একটি ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে এবং বাকিগুলো নিষ্ক্রিয় থাকবে, ইনঅ্যাক্টিভ থাকবে। যেমন এখানে দেখানো হচ্ছে, consider the E1 and replace the other source E2 by its internal resistance. প্রথমে আমরা E1 কে বিবেচনা করব, কম্পেয়ার করব, আর E2 টাকে অমিট করে দেব। এখানে রিপ্লেস অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে এর। ইফ দেয়ার ইজ এ ভোল্টেজ সোর্স দেন শর্ট সার্কিট, এটাকে শর্ট সার্কিট করব। এন্ড দেন ইফ দেয়ার ইজ এ কারেন্ট সোর্স দেন জাস্ট ওপেন সার্কিট, এবং এটা একটা ওপেন সার্কিট রূপান্তরিত হবে। দাস activating one source and deactivating the other source, find the current in each branch of the network. Taking the above example, find the current I1 prime, I2 and I3 prime. অর্থাৎ বিভিন্ন ব্রাঞ্চের যে কারেন্ট গুলো I1, I2, I3 আমরা এখানে পাবো।
নাও কনসিডার দেন আদার সোর্স। এবার E1 টাকে অফ করে দিয়ে আমরা E2 কে যদি অন করি তাহলে E1 এর ইন্টারনাল রেজিস্ট্যান্স R1, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে R1, এটা U1 এর পরিবর্তে। as shown the circuit diagram C, সার্কিট 3 এ আমরা বা C3 এ দেখতে পাচ্ছি determine the current in various sections, বিভিন্ন সেকশন থেকে কারেন্ট আমরা ডাবল প্রাইম 1 I, ডাবল প্রাইম I2, ডাবল প্রাইম I3 নির্ণয় করতে পারি এই সার্কিট থেকে। এখান থেকে আমরা নির্ণয় করতে পারি কারেন্ট I1 I2 প্রাইম, আর এখান থেকে ডাবল প্রাইম I1 I2 I3 নির্ণয় করতে পারি। নাও determine the net branch current utilizing the superposition theorem at the currents obtained from each individual source for each branch। আলাদা আলাদা ভাবেও আমরা এই কারেন্টগুলো ব্রাঞ্চগুলো থেকে নির্ণয় করতে পারি। if the current obtained by each branch in the same direction, then add them and it is in opposite directions, subtraction them to obtain the net current in each branch। এবং এদের কিন্তু ডিরেকশন গুলো একটু অপোজিট ডিরেকশন গুলো থাকবে। the actual flow of current in the circuit C will be given by the equation, সমীকরণ যদি সমীকরণ পাই সার্কিট থেকে, সার্কিট C থেকে I1 is equal to I prime minus I1 double prime, আবার I2 is equal to I prime 2 minus I prime 2, I3 is equal to prime I3 প্লাস, এখানে প্লাস হচ্ছে, এবং I3 double prime। থেভেনিন এর উপপাদ্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই চ্যাপ্টার থেকে পরীক্ষার জন্য যে দুটো থিওরাম উপপাদ্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা হচ্ছে থেভেনিন থিওরাম আর একটা হচ্ছে নর্টন। থেভেনিন থিওরামটা কি আমরা দেখি যে কিছু সংখ্যক রোধ এবং ভোল্টেজ উৎস সংযুক্ত দুটি আউটপুট প্রান্ত বিশিষ্ট যে কোনো রৈখিক নেটওয়ার্কে একটি তুল্য রোধ টি RTH এবং একটি মাত্র ভোল্টেজ উৎস VTH এর শ্রেণী সমবায়ের মাধ্যমে প্রতিস্থাপন করা যায়, একে বলা হয় থেভেনিন উপপাদ্য। কিছু সংখ্যক রোধ এবং ভোল্টেজ উৎসযুক্ত দুটি আউটপুট প্রান্ত, অর্থাৎ দুটো প্রান্ত থাকবে আউটপুটের, এই দুটো আউটপুট প্রান্ত বিশিষ্ট যে কোনো রৈখিক নেটওয়ার্ক, আমরা নেটওয়ার্কে যে ক্লাস 11 দেখেছি তার ভিতরে এই রৈখিক নেটওয়ার্কে একটি তুল্য রোধ RTH এবং একটি ভোল্টেজ উৎস VTH, এখানে TH দ্বারা থেভেনিন ভোল্টেজ এবং RT দ্বারা থেভেনিন রোধ বোঝানো হয়েছে, শ্রেণী সমবায় যুক্ত করতে হবে বা প্রতিস্থাপন করতে হবে। তাহলে এই ধরনের থিওরামকে বলা হয় থেভেনিন থিওরাম বা উপপাদ্য। এখানে কয়েকটি সার্কিট আমরা দেখতে পাচ্ছি, এদের মূল সূত্র দেখতে পাচ্ছি এখানে। থেভেনিন উপপাদ্যের কতগুলো স্টেপ বা ধাপ আছে, কিভাবে এই উপপাদ্যটি সমাধান করা যায় বা প্রয়োগ করা যায়। প্রথমে প্রদত্ত সার্কিটের লোড রোধ RL কে অপসারণ করতে হয়, অর্থাৎ এখানে এই রোধটাকে RL টাকে অপসারণ করতে হয়। সমস্ত উৎসগুলো তাদের অভ্যন্তরীণ রোধের দ্বারা প্রতিস্থাপন করা হয়। প্রত্যেকটা আমরা জানি প্রত্যেকটা উৎসের একটি নির্দিষ্ট রোধ বা রেজিস্ট্যান্স, এটা বলা হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেই রোধগুলো প্রতিস্থাপন করা হয়। উৎসগুলো আদর্শ হলে শর্ট সার্কিটটি ভোল্টেজ উৎস এবং বর্তমান উৎসটি ওপেন সার্কিট করা করি, অর্থাৎ একটিকে আমরা শর্ট সার্কিট আর একটাকে ওপেন সার্কিটে রূপান্তর করতে হয়। লোড টার্মিনাল গুলোতে সমান্তরাল রোধ বের করি যা থেভেনিনের রেজিস্ট্যান্স RTH হিসেবে পরিচিত, এবং লোড রোধের সাথে সংযোগ স্থাপন করে থেভেনিনের সমতুল্য সার্কিটে আঁকি, তারপরে প্রতিক্রিয়া নির্ণয় করি, অর্থাৎ কারেন্ট নির্ণয় করি। আমরা পরে এর প্রমাণ দেখব কিভাবে এটা করা হয়। পরবর্তী স্লাইডে এটা আসছে যে কিভাবে আমরা এই থেভেনিন থিওরামকে প্রমাণ করতে পারি। আমরা প্রথমে একদম 5টা স্টেপ দেখলাম। এবার থেভেনিন উপপাদ্য প্রমাণ,
প্রমাণের জন্য আমার সার্কিটের প্রয়োজন হবে, অনেকগুলো সার্কিট লাগে পর্যায়ক্রমে এই প্রমাণগুলো করার জন্য। আমি এখানে দুটো সার্কিট বা বর্তনী এখানে এনেছি। একটি হচ্ছে R1, এখানে ভি হচ্ছে সোর্স, R2 লোড রেজিস্ট্যান্স, RL কারেন্ট I1 বা এটা হচ্ছে লোড কারেন্ট বা IL যা প্রকাশ করা হয়। এখানে একটা আরেকটি বর্তনী আছে যেটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট নামে পরিচিত। প্রথমে বর্তনীর তুল্য রোধ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আমরা নির্ণয় করি, তাহলে এই সার্কিট থেকে দেখা যাচ্ছে যে R1 প্লাস R2 এবং রোধ রেজিস্ট্যান্স যেটা RL এরা প্যারালাল আছে। ফলে এই সমীকরণটাকে আমরা লিখতে পারি R1 R2 RL বাই R2 প্লাস RL সমান R1 R2 প্লাস R2 RL প্লাস R1 RL বাই R2 প্লাস RL। বর্তনী কারেন্ট, মোট কারেন্ট বা টোটাল কারেন্ট যদি আমরা নির্ণয় করি, তাহলে লিখতে পারি ভি বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকিউ, এটা হচ্ছে আর ইকিউ হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে ভি বাই হচ্ছে এই আর এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। এটা টোটাল কারেন্ট বর্তনীর। এখন কারেন্ট বিভাজন নিয়ম থেকে আমরা লোড কারেন্ট পাই, অর্থাৎ IL টা নির্ণয় করবে কারেন্ট বিভাজন সূত্র থেকে। সেক্ষেত্রে IL এটা হচ্ছে IL টা হচ্ছে লোড কারেন্ট। তাহলে I2 বাই R2 প্লাস RL, অর্থাৎ আমরা এখানে যদি করে দেখি তাহলে এখান থেকে কারেন্টটা বিভক্ত হয়ে যায়। এই জন্য R2 বাই R2 প্লাস RL ইনটু টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু, এবার I টোটালের মান, এই মানটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। বসানোর পরে আমরা ক্যালকুলেশন করে যে মানটা পাই সেটা হলো ভি R2 বাই R1 R2 প্লাস R2 RL প্লাস R1 RL। এটা হচ্ছে এই সার্কিট থেকে আমরা লোড কারেন্ট পেলাম। এখন থেভেনিন উপপাদ্য প্রয়োগ করে আমরা IL নির্ণয় করব। সেক্ষেত্রে প্রথমে আমরা যেটা করব যে প্রথমে থেভেনিন ভোল্টেজ নির্ণয়ের জন্য এই রোধ রেজিস্ট্যান্স RL টাকে রিমুভ করব, অর্থাৎ এটাকে আমরা অপসারণ করব। তাহলে VTH ইজ ইকুয়াল টু পাওয়া যাবে ভি R1 প্লাস R2 বাই ইনটু R2। যেহেতু এখানে RL হচ্ছে রিমুভ করা হয়েছে, অর্থাৎ অপসারণ করা হয়েছে, বিমুক্ত করা হয়েছে। আবার একইভাবে আমরা থেভেনিন রোধ নির্ণয় করি RTH ইজ ইকুয়াল টু R1 R2 বাই R2 প্লাস RL। এক্ষেত্রে ভি কে শর্ট বর্তনী করা হয়েছে, অর্থাৎ এখানে যদি আমরা এটাকে শর্ট বর্তনী করি, এখানে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের জানিয়ে রাখি যে আমাদের আরো দুটো সার্কিট বা বর্তনী এখানে দেখানো উচিত ছিল, কিন্তু যেহেতু স্লাইডে এতগুলো বর্তনী দেখানো সম্ভব হয় না, এই জন্য তোমরা একটু বই থেকে এগুলো দেখে নেবে। যখন আমরা এটাকে শর্ট করব, ভিটাকে শর্ট বর্তনী করব, তখন আমরা এখানে একটা রেজিস্ট্যান্স পাবো। সেই রেজিস্ট্যান্স হলো RTH, অর্থাৎ রোধ রেজিস্ট্যান্সের প্যারালাল। সেটার মান হচ্ছে R1 R2 বাই R2 প্লাস RL। এখন আমরা এর ইকুইভ্যালেন্ট সার্কিট, অর্থাৎ থেভেনিন যে তুল্য বর্তনী বা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা এখান থেকে বের করলাম VTH এবং RTH। এই সার্কিট আমরা যদি প্রতিস্থাপন করি লোড রেজিস্ট্যান্স RL, তাহলে আমরা যে মোট কারেন্ট পাবো, লোড কারেন্টটা পাবো, সেটা হচ্ছে IL ইজ ইকুয়াল টু VTH বাই RTH প্লাস RL সমান আমরা এবার এই VTH এর মানটা বসিয়ে দেই। VTH এর মান যেখানে বের করা হয়েছিল বসালাম এবং RTH এর মান বসানোর পর দেখা যাচ্ছে যে এই মানটা, অর্থাৎ এই যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের যে লোড কারেন্ট আর মূল যে বর্তনী তার কারেন্টের মানটা সমান। অর্থাৎ এই যে ইকুয়েশন লোড কারেন্ট এর যে সমীকরণ আর এখানে যে সমীকরণ, এটা হচ্ছে সমান।
তাহলে এই থেকে আমরা ধারণা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে মূল বর্তনী থেকে প্রাপ্ত লোড কারেন্ট ও এর থেভেনিনের তুল্য বর্তনী থেকে প্রাপ্ত লোড কারেন্ট পরস্পর সমান। অর্থাৎ মূল যে সার্কিট বোর্ড থেকে আমরা যে কারেন্ট লোড কারেন্ট বের করলাম আর থেভেনিন থিওরেমের প্রয়োগ করে যে সার্কিট থেকে যে কারেন্টটা লোড কারেন্টটা বের করলাম এরা পরস্পর সমান। এই যে আমরা দেখতে পাচ্ছি এই কারেন্টটা যে সমীকরণ আর এখানে আইএল এর যে সমীকরণের সমান, তাহলে বলতে পারি যে থেভেনিন উপপাদ্যটি প্রমাণিত হলো। এবার আমরা চলে যাই পরবর্তী টপিকসে, নর্টন এর উপপাদ্য। এটাও একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য। নর্টনস উপপাদ্য একটি বিশ্লেষণমূলক উপপাদ্য যা একটি জটিল সার্কিটকে একটি সমতুল্য সমান্তরালে একক প্রতিরোধের সমন্বিত একটি সাধারণ তুল্য সার্কিটে রূপান্তর করতে ব্যবহৃত হয়। এখানেও আমরা কয়েকটি সার্কিটের অপশন দেখিয়েছি। নর্টনস উপপাদ্যটি ব্যবহার করে একটি সার্কিট সমাধানের কতগুলো স্টেপ বা ধাপ, কিভাবে আমরা কাজগুলো করব সেটার ধাপগুলো হচ্ছে সার্কিটের লোড রেজিস্ট্যান্স আরএল কে অপারেশন করতে হবে। এই লোড রেজিস্ট্যান্স অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রোধ আরএল এর উৎস নিষ্ক্রিয় করি নেটওয়ার্কের মাধ্যমে। লোড টার্মিনালগুলোর সংক্ষিপ্ত করি এবং নেটওয়ার্কের বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে শর্টেড লোড টার্মিনালগুলোর মধ্যে দিয়ে শর্ট কারেন্ট আইএসসি এটা প্রবাহিত হয় সেটা নির্ণয় করব। নর্টনের সমতুল্য সার্কিট এর অভ্যন্তরীণ রোধ আর আইএনটি যেটা ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং এই যে শর্ট সার্কিট কারেন্ট এর সমান্তরাল রাখে। লোড টার্মিনালগুলো জুড়ে সার্কিটের লোড রোধ আরএল কে পুনরায় সংযুক্ত করি এবং এটির মাধ্যমে বর্তমান লোড কারেন্ট আইএল নির্ণয় করি। অর্থাৎ টার্মিনালগুলোর সাথে রোধ রেজিস্ট্যান্স যেটা বা তুল্য রোধ বা যেটাকে আমরা বলি আরএল, এটাকে সার্কিটে যুক্ত করব এবং লোড কারেন্ট আইএল কে আমরা বের করব। এটা হচ্ছে নর্টনের ধাপ, ফার্স্ট স্টেপ। এবার আমরা মূল সার্কিটে চলে যাই। নর্টনের উপপাদ্য কিভাবে প্রমাণ করা যায়। নর্টনের উপপাদ্য প্রমাণ করা যায় একই রকম ভাবে থেভেনিন উপপাদ্য যেভাবে প্রমাণ করা হয়েছিল সেভাবে। যদি আমরা এই সার্কিটটাকে বিশ্লেষণ করি তাহলে লোড কারেন্ট আইএল আমরা পাবো R2 বাই R2 প্লাস RL ইনটু টোটাল কারেন্ট। তারপরে আমরা আই যে টোটাল কারেন্টটার মানটা বসিয়ে দেবো। আমরা থেভেনিন থিওরেম থেকে যে দেখেছি সেই অনুসারে আমরা এখানে মানটা বসিয়ে দিলাম। এভাবে আমরা লোড কারেন্টটা বের করলাম। নর্টন কারেন্ট নির্ণয়ের জন্য আমরা জানি সাধারণ সূত্র হলো আইএন। আইনটা হচ্ছে নর্টন কারেন্ট বোঝানো হয়েছে। আইএন ইজ ইকুয়াল টু ভি বাই R1। এক্ষেত্রে আরএল কে বিমুক্ত করা হয়, অর্থাৎ এটাকে শর্ট করা হয় বা রিমুভ করা হয়, এটাকে বাদ দিয়ে দেওয়া হয় এই কারেন্টটাকে, রেজিস্ট্যান্সটাকে। একই রকম ভাবে আমরা নর্টন রোধ RN যদি নির্ণয় করি R1 R2 বাই R2 প্লাস RL, এক্ষেত্রে ভি কে শর্ট করা হয়, এটাকে শর্ট করা হয়। তাহলে এখানে দুটো জিনিস আমরা নির্ণয় করলাম, একটা হচ্ছে আইএন আর হলো আরএল। নর্টনের তুল্য বর্তনী থেকে, অর্থাৎ আমরা এই বর্তনী থেকে জানি যে আইএল ইজ ইকুয়াল টু হচ্ছে আরএন ইনটু আইএন বাই আরএন প্লাস আরএল। এখন আইএন এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই আর এখান থেকে আরএন এর মান যদি বসাই, তাহলে আমরা যে
সমীকরণটা পাবো সেটা হচ্ছে ভি আর টু বাই আর ওয়ান আর টু প্লাস আর টু আর এল প্লাস আর ওয়ান আর এল। এটা হচ্ছে নর্টনের তুল্য বর্তনীর কারেন্ট বা লোড কারেন্ট। আর এখানে যে কারেন্টটা পাওয়া যাচ্ছে বা সমীকরণটা পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু প্রথম যে সার্কিটটা ছিল, বর্তনী ছিল মূল বর্তনী, সেখানেও আমার লোড কারেন্ট এর সমীকরণের সমান। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মূল বর্তনী থেকে প্রাপ্ত লোড কারেন্ট আর নর্টনের তুল্য বর্তনী থেকে প্রাপ্ত লোড কারেন্ট পরস্পর সমান। অর্থাৎ আমরা একটি বর্তনীকে যখন অন্য একটি বর্তনীর দ্বারা প্রতিস্থাপন করব, অর্থাৎ নর্টনের বর্তনী দ্বারা যখন অন্য একটি বর্তনীকে প্রতিস্থাপন করব, তাহলে ওই মূল বর্তনীর যে লোড কারেন্ট যা হবে আর নর্টনের বর্তনীর লোড কারেন্ট একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু এক্ষেত্রে সুবিধা হলো যে এখানে আমরা খুব দ্রুতই এই দুটো রেজিস্ট্যান্স বা রোধ ব্যবহার করে এটাকে সমাধান করতে পারছি। যদি আমরা দেখি তাহলে এখানে প্যারালাল রেজিস্ট্যান্স থাকে, প্যারালাল থাকে, নর্টনস রেজিস্ট্যান্স আর হলো রোড রেজিস্ট্যান্স প্যারালাল আকারে আছে, আর এখানে সোর্স অফ ইলেকট্রিসিটি আইএন নর্টন কারেন্ট। তাহলে আমরা এভাবে নর্টনের উপপাদ্যটিকে প্রমাণ করতে পারি। আরেকটি উপপাদ্য হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা স্থানান্তর উপপাদ্য। সেটা হচ্ছে দুটি আউটপুট প্রান্ত বিশিষ্ট যে কোনো রৈখিক ডিসি নেটওয়ার্ক থেকে একটি লোড তখনই সর্বোচ্চ ক্ষমতা গ্রহণ করবে যখন এর রোধের মান নেটওয়ার্কটির থেভেনিন রোধের সমান হয়। এটাকেই সর্বোচ্চ ক্ষমতা স্থানান্তর উপপাদ্য বলা হয়। অর্থাৎ আমরা দেখি যে দুটো আউটপুট প্রান্ত বিশিষ্ট যে কোনো রৈখিক ডিসি নেটওয়ার্ক থেকে একটি লোড তখনই সর্বোচ্চ ক্ষমতা গ্রহণ করবে যখন এর রোধের মান নেটওয়ার্কটির থেভেনিন রোধের সমান হবে। অর্থাৎ রোধটা হবে যে থেভেনিন রোধ আর ওই বর্তনী রোধটা, রৈখিক বর্তনী রোধটা সমান হবে। এটা হচ্ছে মূল এই সর্বোচ্চ ক্ষমতা স্থানান্তর করার পদ্ধতির উপপাদ্যের মূল কথা। প্রমাণ এক্ষেত্রেও আমরা একটি বর্তনী নিতে পারি। এখানে ভিটিএস হয়েছে থেভেনিন ভোল্টেজ বোঝানো হয়েছে, আর এন একটি রেজিস্ট্যান্স আর এল, এবং এখানে বর্তনীটাকে কমপ্লিট করার জন্য পয়েন্ট এ বি কারেন্ট আই এল। লোডের সর্বোচ্চ ক্ষমতা সরবরাহ হবে যখন আর এল হবে এই আরটিএস এর সমান, অর্থাৎ লোড রেজিস্ট্যান্সটা আর এখানে থেভেনিন রোধটা এটা সমান হবে। যদি আমরা সর্বোচ্চ ক্ষমতা তখনই পাবো। লোড কারেন্ট আইএল ইজ ইকুয়াল টু থেভেনিন ভোল্টেজ টিএইচ বাই থেভেনিন রেজিস্ট্যান্স টিএইচ আরটিএইচ প্লাস আরএল। লোডের ক্ষমতা পি এল ইজ ইকুয়াল টু আইএল স্কয়ার আর এল ইজ ইকুয়াল টু, আমরা আই এল এর মানটা বসিয়ে দিলাম এখানে হোল স্কয়ার। তারপরে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এই সমীকরণগুলো পাই। যেহেতু আমরা জানি যে পিএল এর মান ম্যাক্সিমাম হয় যদি এই ডিপিএল বাই ডি আর এল এর মান 0 হয়, তখনই হবে পিএল এর মানটা ম্যাক্সিমাম। অর্থাৎ এই সমীকরণে আমরা এখানে 0 বসাই, তাহলে এখান থেকে সমাধান করলে দেখা যায় আর এল ইজ ইকুয়াল টু আরটিএইচ, অর্থাৎ লোড রেজিস্ট্যান্স আর থেভেনিন রেজিস্ট্যান্সটা পরস্পর সমান। মূল যেটা থেভেনিনের বা সূত্রের মূল কথা, উপপাদ্যের মূল কথা, সেটা হচ্ছে এই লোড রেজিস্ট্যান্স হবে থেভেনিন ভোল্টেজের বা রোধের সমান, সুতরাং আর এল ইজ ইকুয়াল টু আরটিএইচ। এর অর্থ এই যে নেটওয়ার্কটির লোডে সর্বোচ্চ ক্ষমতা পাওয়া যাবে যখন এই লোড রোধ থেভেনিন রোধের সমান হবে। এটাই হচ্ছে ক্ষমতা স্থানান্তর উপপাদ্যের মূল কথা। তাহলে এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। আমরা আজকে এই চ্যাপ্টারের যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে একটি গুরুত্বপূর্ণ থিওরাম বা উপপাদ্য, যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী এইটার চ্যাপ্টার পর পরবর্তী আমার আর একটা লেকচার হবে, কারণ একটা লেকচারে আমাদের 30 থেকে 40 মিনিটের মধ্যে সম্পন্ন করতে হয় চ্যাপ্টারটায়।
এই জন্য যথেষ্ট সময়েরও প্রয়োজন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।